তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তিনি একেবারে শপথ নিয়েছিলেন এবং গোটা দেশবাসীকে জানিয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এবার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং সেটা তিনি কতটা নিয়ে আসতে পেরেছেন সেটা কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তারই মধ্যে এবার সেনাবাহিনী তারা মাঠে যে সমস্ত সেনাবাহিনী ছিল বাংলাদেশে তাদেরকে এবার ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় যে সেনাবাহিনী কেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নিল, সত্যিই কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে নাকি যে গুজব বা যে প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা নজর রাখবো যে সাদ্দাম হোসেন অর্থাৎ ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন তিনি এবার হুঙ্কার দিচ্ছেন যদি বিএনপি তাদেরকে এবার নিষিদ্ধ করে দেওয়া হয়, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, অর্থাৎ এই যে নিষিদ্ধ করে দেওয়া যে ধারাবাহিকতা সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হয়ে আসছে এবং এটা কতদিন থাকবে এটা নিয়েও কিন্তু আলোচনা চলছে। সেদিকেও আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে বাংলাদেশে যে সংকটময় পরিস্থিতি একাধিক ক্ষেত্রে হয়েছে সেটা কতটা নিয়ন্ত্রণে আসা গিয়েছে এবং তারেক রহমানের সরকারি বা কিভাবে দেশ চালাচ্ছে বা পরিচালনা করছে সেদিকে নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো দুই দেশের সম্পর্কের সমীকরণ এখন কোন পর্যায়ে রয়েছে সেদিকে নজর রাখবো। পাশাপাশি আমরা নজর রাখবো বাংলাদেশে কিন্তু এবার একটা নতুন দৃষ্টান্ত দেখা গিয়েছে যে কোনো রকম ভুয়ো মামলা করলে বা কারোর বিরুদ্ধে মিথ্যে মামলা করলে সেই মামলাকারীকে এবার কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং তাদেরকে জরিমানা ঘোষণা করছে আদালত, এবং যেটা একটা নজিরবিহীন বা দৃষ্টান্ত স্থাপন হচ্ছে বাংলাদেশে, সেটা নিয়েও কিন্তু প্রবল আলোচনা চলছে। সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। অঙ্গ ছিল কলিঙ্গ ছিল, এবার হাতের মুঠোয় এলো বঙ্গ। বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় বিপুল জনাদেশে এবার ক্ষমতায় বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠভাবে 200-ও বেশি আসনে জিতে এবার বাংলায় সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। পড়শি রাজ্য অসমে এবারও ফুটেছে পদ্ম। হেমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত করেছেন অসমের বাসিন্দারা। এখন প্রশ্ন হলো বিজেপির এই জয়ের সীমান্তে কি ভাবে নজরদারি আরো বাড়াবে বিজেপি? বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে থাকে সীমান্তবর্তী এলাকাগুলি। বিএসএফ এর সঙ্গে দীর্ঘদিন ধরেই নানা সংঘাতে জড়িয়েছে আগের তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর সীমান্ত সুরক্ষায় তাহলে কিভাবে সেখান দিয়ে অনুপ্রবেশ করছে? কেন বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারছে না এই দাবি বহুবার করেছেন মমতা। পাল্টা বিজেপির দাবি ছিল মমতার সরকার অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের দিনের পর দিন তোষণ করে আসছে, যার ফলে বাংলার চেহারাও হতে পারে বাংলাদেশের মতো। হিন্দুদের অস্তিত্ব দিন দিন সংকটে পড়ছে, আর এই দাবি এবার প্রচার করেছে বিজেপি নেতারা, আর তাতেই এসেছে সাফল্য। সীমান্তের সব এলাকায় আগামী 45 দিনের মধ্যে কাঁটাতার বসানো হবে বলে আগাম ঘোষণা করেছিল দিল্লি। রাজ্যের এমন অনেক সীমান্তবর্তী এলাকা রয়েছে যেখানে কাঁটাতার নেই, ফলে ওইসব এলাকা দিয়ে চোরা পথে হয় অনুপ্রবেশ, আর এখানেই এবার শক্ত হচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু বাংলায় নয়, অসম, মিজোরামের মতো রাজ্যগুলির সীমান্ত ঘেঁষা অঞ্চলে সীমান্ত সুরক্ষা নিয়ে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এখানেই চিন্তায় বাংলাদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে বাংলায় বিজেপি সরকার গড়লে আগামী 45 দিনের ভেতর সীমান্তের সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া হবে। অর্থাৎ এই বার্তা বাংলাদেশের পক্ষেও কিছুটা চাপে। তাদের পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে বলা যে সীমান্তে এবার থেকে সন্ত্রাসবাদী কার্যক্রম চালালে তার পরিণাম হবে ভয়ঙ্কর। নিঃসন্দেহে দিল্লির এই বার্তা যে ইসলামপন্থী জামায়াতিদের তার বলার অপেক্ষা রাখে না। শাহের আরো অভিযোগ ছিল বাংলা ইচ্ছে করে সীমান্তে বাংলাদেশিদের মুক্তাঞ্চল বানিয়ে রাখছে, যাতে তাদের ভুয়ো ভোটার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারে। কাঁটাতার বসাতে তৃণমূল অনেক জায়গাতেই জমি দিতে চাইছে না, এমন বিস্ফোরক অভিযোগও করেছিলেন শাহ। তবে শাহ বা মোদীর এইসব অভিযোগ কানে নেয়নি তৎকালীন শাসক দল। অন্যদিকে অসমে এবার পদ্ম ফুল ফুটল। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দাবি বাংলা ক্ষমতায় বিজেপি সরকারের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার থেকে বাংলা, অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা এই 5 রাজ্যের সরকার চালাবে বিজেপি। অর্থাৎ এই 5 রাজ্যের যেখানে সীমান্ত সুরক্ষাও বিজেপির হাতে থাকবে। আর এই কথা বলাই বাহুল্য যে ওই রাজ্যগুলির সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারি বসানো বা নজরদারি আরও অনেক বেশি বাড়াতে চলেছে দিল্লি, যার রিমোট কন্ট্রোল থাকবে সরাসরি মোদি বা শাহের হাতে। ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যেখানে নিরাপত্তাও আরো আঁটোসাঁটো করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই চিকেন স্নেক। তবে এর অন্য প্রশ্নও রয়েছে, কিভাবে মাত্র 45 দিনেই আইনি জটিলতা কাটিয়ে সীমান্তের জমি অধিগ্রহণ করা হবে বা কাঁটাতার দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুর্গম বা নদীপথ এলাকাগুলিতে কিভাবে কাঁটাতার বসানো যাবে, সব মিলিয়ে অমিত শাহের এই প্রতিশ্রুতি কতখানি পূরণ হয় সেটা এখন দেখার। বঙ্গের বিধানসভা ভোটে এবার পরিবর্তনের পদ্ম। খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া ঝড়ে ছারখার মমতা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন তো হয়নি, উল্টে হয়েছে ভরাডুবি। পরপর তিনবারের মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এখন শুধুই প্রাক্তন। ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে হেরেছেন সুপ্রিমো মমতা। ভরাডুবির পর দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এখন নিশানায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপোকে ঘিরে প্রশ্ন, কেন দলে তিনি কর্পোরেট কালচার আনলেন? এটা না আনলে হয়তো গ্রামের আসনগুলি ধরে রাখতে পারত তৃণমূল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। তৃণমূলের কাছে এই শোচনীয় হারের নেপথ্যের কারণ একাধিক। রাজনীতির কারবারিরা বলছেন অতিরিক্ত ঔদ্ধত্য, দুর্নীতি, মিথ্যাচার, শিল্পের খরা, তোলাবাজি, সিন্ডিকেটের রমরমা, মাফিয়ারাজি শেষ করে দিল তৃণমূলকে। এই নিয়ে বাংলাদেশের মানচিত্র নামে অনলাইন রাজনৈতিক আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী। তার মতে তৃণমূল সরকারের পতনের অন্যতম বড় কারণ সংখ্যালঘু তোষণ। মুসলিমদের প্রতি অতিরিক্ত সমর্থনই কাল হলো মমতার। চন্দন জানিয়েছেন ভারতের জনসংখ্যার 28% মুসলিম। তাদের তোষণ করেই একের পর এক নির্বাচনী বৈতরণী পার করেছেন মমতা। বিজেপি প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছিল যে তাদের ভোট ব্যাংক টানতে কাজে দিয়েছিল, জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক। তার আরো দাবি তৃণমূলকে কিছুটা ধাক্কা দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। বাবরি মসজিদের দাবি তুলে 2টি আসন পেয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করেছেন তিনি। এক্ষেত্রে কিছুটা বাংলাদেশ মডেলকে সামনে রেখেছেন চন্দন। যেভাবে ইউনুসের জামানা ওপারের সংখ্যালঘুদের উপর অত্যাচার বা তারা খুন হয়েছিলেন, সে কায়দাতেই বাংলা এখন ভোট পরবর্তী সন্ত্রাস বা মব কায়দায় হিংসা চলছে বলে ব্যাখ্যা করেছেন চন্দন। সম্প্রতি লেনিনের মূর্তি ভাঙার বিষয়টিকেও সামনে এনেছেন তিনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও আলোচনা করছেন তিনি। তার কথায় জনসমর্থন রয়েছেন এমন কাউকেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী করবে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, হানাহানি, খুনোখুনি যদি না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সমাজ বিরোধী বা দুষ্কৃতীরা এক বড় সুযোগ পেয়ে যাবে বলে মত চন্দন নন্দীর। কথা উঠেছে পুশব্যাক ইস্যু নিয়েও। এ নিয়ে সিনিয়র সাংবাদিক জানাচ্ছেন, সীমান্তে পুশব্যাকের বিষয়টি করে দেখানোর ক্ষেত্রে যথেষ্ট কঠিন। যাদের পুশব্যাক করা হচ্ছে তারা সত্যি অনুপ্রবেশকারী নাকি ভারতীয় বুঝে ওঠার বিষয়টি সত্যিই কঠিন। ফলে বিজেপি সরকার এত সহজে এই স্পর্শকাতর ইস্যু এখনই হাত দেবে না, জানাচ্ছেন চন্দন। তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও তার দাবি, আপাতত দুদেশ চাইবে না এই গুরুত্বপূর্ণ চুক্তি ভেঙে যাক। ফলে এই চুক্তি যে আগামী দিনে ফলপ্রসূ হবে না, সেটা এখন থেকেই মানতে নারাজ চন্দন। এখানে বিএনপির অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি কি একদিকে চীনকে রেখে ভারতের সঙ্গে কূটনৈতিক খেলা খেলছে? হাসিনা প্রত্যাবর্তন ফেরা নিয়ে তার দাবি। আমার মনে হয় না বিজেপি সরকার এখনই এই নিয়ে মাথা ঘামাবে। যদিও শুভেন্দু অধিকারী হাসিনাকে সমর্থনের কথাই বলেছেন। যতদিন পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হচ্ছে, ততদিন হাসিনা প্রত্যাপন্ন বা প্রত্যাবর্তনের বিষয়টিও ঝুলে থাকবে বলে মত সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর। তার মতে বঙ্গে বিজেপির নেতারা আওয়ামী লীগের নেতৃত্বকে দেশে ফিরে যাওয়া নিয়ে এখনই কোনো পদক্ষেপ করবেন না। আপাতত ভারতেই আওয়ামী লীগের নেতৃত্ব ভারতেই থাকবেন বলে মত তার। কারণ পুরো বিষয়টি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপর অনেকাংশে নির্ভরশীল। সব মিলিয়ে বাংলায় কিভাবে বিজেপি সরকার চালায় সেটাই এখন দরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ? এর আগে নাকি ইউনূস সরকারের আমলেই যা চুক্তি হয়েছিল তাতে আর নতুন করে ঝামেলায় পড়তে হবে না তারেক রহমানকে। কিন্তু সত্যিটা কি তাই? দিন কয়েক ধরেই বাংলাদেশের একের পর এক মন্ত্রীরা এই দ্বিপাক্ষিক চুক্তির হয়ে সওয়াল করছেন। তার মানে এই চুক্তি যে বাংলাদেশের পক্ষে লাভজনক তাই তারা বোঝাতে চেয়েছেন। কিন্তু আরেক পক্ষের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি করে নিজেকে ট্রাম্প সরকারের চাকর হিসাবে প্রমাণ করেছেন ইউনূস। এখন তার মাসুল দিতে হবে বিএনপি তথা প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রতি যেখানে শ্রদ্ধাবোধ থাকা দরকার, অর্থাৎ যে চুক্তি হয়েছে তাতে সমর্থন রয়েছে বিএনপি প্রশাসনের। কিন্তু এও প্রশ্ন উঠছে, তাহলে কেন প্রথম দিকে এই চুক্তির পক্ষে গলা মেলায়নি বিএনপি? বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন যে অন্য দেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বোঝা যাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে বিভিন্ন শর্তের জালে বেঁধে ফেলা হয়েছে বলে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ 131 আমরা না আমরা 131টাতে শাল বলেছে না, আমরা তো একা এই চুক্তি করি না, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো। তার মানে আমরা কি এই সব দেশের থেকে ভালো অবস্থায় আছি বলে আপনি বলবেন? আমি বলবো যে আপনারা সবাই মিলে সাথে দেখেন, সবাই এটা হচ্ছে তুলনামূলক, দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। যুক্তরাষ্ট্রের জন্য মাত্র 6টি শর্তের বিপরীতে বাংলাদেশের জন্য 131টি শর্ত থাকার কথা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। আর সেই প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে খলিলুর রহমান বলেছেন, মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হওয়া খুব ভালো, যে কোনো চুক্তি নিয়ে মুক্ত আলোচনা হওয়া উচিত। আমরা একাই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশও করেছে। ইন্দোনেশিয়া এরকম 231টি শর্তে রাজি হয়েছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ অন্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পড়লে জিনিসটা ভালো বুঝবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা তুলনা করে দেখুন আমরা কি পেয়েছি আর কি পাইনি। এই আলোচনা ওভাবে হওয়া উচিত। এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের গলাতেও একই সুর। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তার সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী এই কথাগুলো বলেন। চুক্তিটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয় এবং সেখানে বলা রয়েছে বাংলাদেশ চাইলে এই চুক্তি বাতিল করতে পারেন। বাংলাদেশ কি চুক্তি বাতিলের পথে যাবে এমন প্রশ্নের জবাব সরাসরি দেননি বাণিজ্য মন্ত্রী। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনার প্রশ্নের একটা স্পষ্ট উত্তর হচ্ছে, এই সরকার দেশের মানুষের নির্বাচিত সরকার, দেশের মানুষের প্রতিনিধিত্ব করি আমরা। সব চুক্তির মতো এই চুক্তিতেও সেলফ কেয়ারিং এলিমেন্ট রয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটা ধারা বা একাধিক ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তার সংশোধনের সুযোগ এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং এটি নিয়ে আপনাদের চিন্তিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। সব মিলিয়ে এখন দেখার যে বাংলাদেশ মার্কিন চুক্তি নিয়ে জল ঠিক কোন দিকে গড়ায়। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কি চাইছেন? তিনি কি চাইছেন যে বাংলাদেশকে পুরোপুরি আমেরিকার চাকর বানিয়ে দিতে? সূত্রে খবর, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি হয়েছে, যা ভয়ঙ্করই নয় বরং বাংলাদেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার জন্য একেবারে যথার্থ। কিন্তু মধ্যপ্রাচ্যকে খুশি করতে গিয়ে আরো এক বিপর্যয় ঘটিয়েছে বাংলাদেশ। আর সেটি হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে বিবাদের রাস্তায় হেঁটেছে বাংলাদেশ, যার মাসুল গুনতে হয়েছে তাদেরকেই। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে আটকে দিয়েছে ইরান। ফলে সারবাহী জাহাজ ফিরে এসেছে, যা বাংলাদেশের কৃষিকাজে ডেকে এনেছে উদ্বেগ। শুধু তাই নয়, আমেরিকাকে খুশি করতে গিয়ে সর্বস্ব বিকিয়েছে একাধিক অত্যাধুনিক বোয়িং বিমান কেনার কথা রয়েছে বাংলাদেশের। আর এর মানেটা হলো, চাকর হতে গিয়ে নিজের ঘটিবাটিও ট্রাম্প সরকারের পায়ে দিয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার। কিন্তু এত সবের পরেও আমেরিকার মন কি পাচ্ছে তারা? সূত্রে খবর, বাংলাদেশের প্রতি এখনো সদয় হতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। আইএমএফ এর তহবিল থেকে বাংলাদেশের ভাগ্যে এখনো পর্যন্ত কিছুই জোটেনি। সূত্রে খবর, বরং তাদের ঋণ মিলবে না বলেই আভাস মিলেছে। আর সেক্ষেত্রে আরো চাপে পড়তে পারে বিএনপি সরকার। ওয়াশিংটনের কাছে ঢাকা এখন সেফ টিস্যু পেপার, মানে যখন দরকার তখন ব্যবহার করো, আর হয়ে গেলে ছুঁড়ে ফেলে দাও। দেশে সার নেই পর্যাপ্ত জ্বালানি, আর এইসব সমস্যার মধ্যে সরকারের কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসবের সংকট যদি সরকার না মেটাতে পারে তবে বাংলাদেশের দেউলিয়া হতে বাকি থাকবে না। তাই বাধ্য হয়েই এবার আমেরিকার দালালি ছেড়ে নতুন বন্ধু খুঁজছে বাংলাদেশ। সেদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গিয়েছেন সম্প্রতি। আর এর আগেও চীনে গিয়েছিল বাংলাদেশ প্রশাসনের একটি টিম। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, খলিলুর রহমান 5ই মে থেকে 7ই মে পর্যন্ত বেজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে সফর অনুষ্ঠিত হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানান। বিএনপি সরকার গঠনের পর এটি চীনের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর। এর আগে গত 20 এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফর করেন। তিস্তার জলবন্টন ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। সমস্যাটি সমাধানে 2011 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করা হলেও গত 1.5 দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। ফলে শুষ্ক মৌসুমে ভারত পানি আটকে রাখায় নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হচ্ছে বন্যা এবং নদী ভাঙনের মতো সমস্যা। এই নিয়ে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোই মানুষের মধ্যে ক্ষোভও দেখা গিয়েছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। এ বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে বেজিং, কিন্তু ভারতের আপত্তির মুখে প্রকল্পটি মূল পর্বের কাজ শুরু করা সম্ভব হয়নি। তাই বিদেশমন্ত্রীর এই চীন সফর কতখানি কার্যকর হয় তা এখন দেখার। যে কোনো দেশের রাজনৈতিক ইতিহাসে মিথ্যে মামলা দেখা যায় অহরহ, কিন্তু বাংলাদেশে মিথ্যে মামলা করার জন্য ওই মামলাকারীর কোনো শাস্তি এখনো পর্যন্ত দেখা যায়নি। মোহাম্মদ ইউনূসের আমলে এরকম ঘটনা বহুবার লক্ষ্য করা গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে এবার একটি দৃষ্টান্ত দেখা গেল। থানায় মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য সেই অভিযোগকারীকে দণ্ডিত করা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এই দৃষ্টান্ত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, মিথ্যে মামলা করার প্রবণতাও কমে যাবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অনেকে বলছেন, বহু নেতিবাচক খবরের মধ্যে ইতিবাচক একটা খবর দেখা গেল। বাংলাদেশে দেখা যাচ্ছে নজিরবিহীন ঘটনা, মিথ্যা জিডি করায় বাদীর কারাদণ্ড। জানা যাচ্ছে, চট্টগ্রামে মিথ্যে জিডি করায় এক মহিলাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 5,000 টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন আহমেদ এই রায় দেন। আর এই মামলার নাম বিবি মরিয়াম। তিনি নগরীর আকবর শাহ থানার উত্তর কাটরালি এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী। ঘটনাটি ঠিক কি? 2022 সালে 24 সেপ্টেম্বর আকবর শাহ থানাহীন হাজি আকরাম আলী মুন্সি বাড়ির জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়াম। তার অভিযোগ ছিল, মোক্তার হোসেন তার 2 ছেলে মোহাম্মদ ফয়সাল উদ্দিন এবং ফাহাদ উদ্দিনকে মারধর এবং পরিবারকে হুমকি দিয়েছেন। আদালতের নির্দেশে আকবর শাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক এম টাকের আহমদ ঘটনাটি যেখানে সরজমিনে তদন্ত করে আদালতের প্রতিবেদন দাখিল করেন। পুলিশের তদন্তে যেখানে বিবি মরিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রমাণিত হয়, তারই পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পদক্ষেপ করে। বাংলাদেশে এরকম দৃষ্টান্ত অনেক কম, যেখানে মামলাকারীকে উল্টে সাজা ঘোষণা করল আদালত। এখন প্রশ্ন, এবার কি মোহাম্মদ ইউনূসের আমলে হওয়া একাধিক ভুয়ো মামলাগুলি খতিয়ে দেখা হবে? কারণ ভুয়ো মামলার জেরে বহু মানুষকে জেল খাটতে হচ্ছে এখনো পর্যন্ত। এমনকি তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেগুলি একেবারেই কাম্য নয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন আইনমন্ত্রী আসিফ নজরুল পরে দাবি করেছিলেন, তাদের আমলে বহু মিথ্যে মামলা হয়েছে, মামলা করে ব্যবসা করা হয়েছে। এখন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি কোনো ধরনের পদক্ষেপ করা হবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তারেক সরকারের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ, অনেকগুলি সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সব মিলিয়ে বিএনপি সরকার একাধিক প্রশ্নে বিদ্ধ। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আয়ত্তে আনছেন তারেক রহমান, সেটার কিছু কিছু কর্মকাণ্ডে পরিষ্কার হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তিনি ঘোষণা করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে আনবেন। তিনি বলেছিলেন, এটাই হবে তার মূল লক্ষ্য। সেটার দৃষ্টান্ত অন্তত এমন পদক্ষেপ করাতে বোঝা যাচ্ছে। আর এর জেরে অনেক ভুয়ো মামলার প্রবণতাও কমবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
ফের রাজনীতিতে কি সক্রিয় হয়ে উঠবে আওয়ামী লীগ? তা সে যতই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নাই থাকুন, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা কথা স্পষ্ট যে এখানে শেষ বলে কিছুই নেই, বরং প্রতিটা শেষই হয় নতুন শুরুর সম্ভাবনা দিয়ে। জুলাই বিপ্লবের পরে যখন বাংলাদেশে ইউনূস সরকারের জামানা শুরু হলো, তখন অনেকেই ভেবেছিলেন নতুন বাংলাদেশ বুঝি এবার থেকে গড়া হবে। কিন্তু কোথায় কি, নতুন বাংলাদেশের পরিবর্তে দেশবাসী দেখলেও সংখ্যালঘু খুন, লুটতরাজ, নারী নির্যাতন সহ আরো অনেক অনিয়ম। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। দেখতে দেখতে বাংলাদেশে এলো বিএনপির সরকার, পিএম হলেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশের ছবিটা একটুও বদলালো? উত্তরটা না। তাই তো নিষিদ্ধ আওয়ামী লীগকে ফের রাজনীতির ময়দানে আনতে কোমর বেঁধে খাটছেন দলের নেতৃত্ব। বাংলাদেশের জনগণের একাংশ চাইছেন দেশে ফের ক্ষমতায় আসুক হাসিনা, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আওয়ামী লীগের চেয়ে ঢের ভয়ঙ্কর। দেশে বিদ্যুৎ নেই, হামের মতো প্রাণঘাতী রোগকে কাবু করার পরিকাঠামো নেই, জ্বালানির সংকট মারাত্মক, বাংলাদেশের অপরাধের সাম্প্রতিক তথ্য ভয় ধরানোর মতো। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূত্রের খবরে পদ্মাপাড়ে খুন হয়েছেন 854 জন, যার মধ্যে খোদ রাজধানীর ঢাকাতেই 107টি খুন। হাসিনা প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তার দলের যুব নেতৃত্ব। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু সত্যি। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল এক ভিডিও। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত কমলনগরের রাতে যুব আওয়ামী লীগের কিছু নেতারা শপথ নিয়েছেন। গ্রাম্য এলাকায় মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে হাত ধরে শপথ নেন তারা। বাংলাদেশে বহু রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও তারা শেখ হাসিনাকে ভুলে যাননি মুক্তিযুদ্ধের দেশনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। গোপনে শপথে তারা প্রতিজ্ঞা করেন আগামী দিনে আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আনার। এছাড়াও দেশ ও দলের প্রতি অনুগত থাকার শপথও নেন তারা। শপথ নেওয়ার সময় বারবার উঠে আসে বঙ্গবন্ধুর নাম। আমিন আমিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, শেখ 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 মুজিব, লাউ লাউ সালাম, জাতির পিতা শেখ মুজিব, লাউ লাউ সালাম, তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরিয়া দে, তেল দে গ্যাস দে। একটা কথা পরিষ্কার যে দীর্ঘদিন নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলের কর্মীরা ভুলে যাননি হাসিনার জন্য তাদের দায়িত্বকে। তারা জানেন কোনো এক সময় যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন হয় তাহলে এই অবদান ফের চর্চায় আসবে। সম্প্রতি বারের ভোটেও গড়হাজির ছিলেন আওয়ামী লীগ সমর্থিত বহু আইনজীবী, ফলে ওই বার কাউন্সিলের নির্বাচনও হয় একপেশেভাবে। কক্সবাজারের আইনজীবীদের একাংশ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে দাবি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কিন্তু সেটা এখনই হচ্ছে বলে মনে করছে না রাজনৈতিক মহল। যেখানে গোটা দলের কাজকে নিষিদ্ধ করে আইন পাশ করা হয়েছে, সেদিক থেকে দেখলে এখনই হয়তো রাজনীতির ময়দানে আসতে দেখা যাবে না আওয়ামী লীগকে। আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যতের উত্তর দেবে আগামী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখনো চাকরি থেকে অবসরের মেয়াদ ফুরোয়নি, কিন্তু তার আগে নিতে হচ্ছে অবসর, অর্থাৎ বাধ্যতামূলক অবসর। বাংলাদেশ পুলিশে এমনই ভয়ঙ্কর নীতি চালু করা হয়েছে, কিন্তু কেন? প্রশ্ন হলো তাহলে বিএনপি সরকার কি পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে? সেহেতু পুলিশ কর্মীদের একাংশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা ঘরে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের তালিকা দীর্ঘ হচ্ছে। আগামী 31শে মে 20তম ব্যাচের কর্মকর্তাদের 25 বছর পূর্ণ হবে। তাদের অন্তত 45 জন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। যদিও তাদের বেশিরভাগ এখনো সংযুক্ত ওএসডি অবস্থায় রয়েছেন। এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে 15, 17, 18তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে। পুলিশ সদর সূত্রের জানা গিয়েছে বাধ্যতামূলক অবসরের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় অনেক পুলিশ কর্মকর্তা অতি উৎসাহ হয়ে নানান অপকর্মে জড়িত ছিলেন। 2024-এর সরকার বিরোধী আন্দোলনে অনেকে বেপরোয়া হয়ে নিরীহ মানুষের উপর হামলা, গুলি চালান। অনেক কর্মকর্তার বিরুদ্ধে গুম এবং খুনের অভিযোগ রয়েছে। সরকার পতনের পর অনেকে পালিয়ে যান, আবার অনেককে অন্তর্বর্তী সরকারের সময় সাময়িক বরখাস্ত সংযুক্ত করে রাখা হয়। এদের কেউ কেউ বিগত সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ উঠেছে। সরকার পতনের পর এদের কারো কারো নামে খুনের মামলা তদন্তও চলছে। পুলিশের একটি পক্ষ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে, আবার অন্য একটি পক্ষ চাইছে পেশাদারি বজায় রেখে যদি তারা
কাজ করেন তাহলে অবসরের মতন কঠিন সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত, কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দক্ষ ও পেশাদার কর্মকর্তা প্রয়োজন রয়েছে। পুলিশের অভ্যন্তরেও এই বিষয়ে আলাদা আলাদা মত দেখা গিয়েছে। একটি পক্ষ কঠোর পদক্ষেপ হিসেবে বাধ্যতামূলক অবসরের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কাজে লাগিয়ে পেশাদারিত্ব বজায় রাখা উচিত। এদিকে বিগত সময়ে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। একাধিক সংস্থা তাদের কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে এবং সংশ্লিষ্ট তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গিয়েছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। একই সঙ্গে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হয়েছে। গত 22 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকার মাধ্যমে 11 জন উপমহাপরিদর্শক এবং 2 জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এতে পুলিশ প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের একটি অংশ মনে করছে, বিতর্কিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠন সহজ হবে। একই সঙ্গে তদন্ত ও শৃঙ্খলা প্রক্রিয়াও এগোবে। তবে একটি অংশ মনে করছে, মাঠ পর্যায়ে অভিজ্ঞ পেশাদার কর্মকর্তার ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। তাদের মতে যোগ্যতা ও কর্মদক্ষতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। 1.5 দশকের বেশি সময় পর বদলালো দেড় দশকের বেশি সময় পর বদলালো পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী বিজেপি বসছে বাংলার মাসনাদে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয়, নাকি এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও? প্রতিবেশী দুই দেশ ভারত বাংলাদেশ সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় সম্পর্ক, আর পশ্চিমবঙ্গ এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সেতু। ভাষা, সংস্কৃতি, বাণিজ্য সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে রাজ্য। তাই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন মানেই শুধু রাজ্য সরকারের বদল নয়, বরং নীতি, বাণিজ্যিক, যোগাযোগ এবং কূটনৈতিক পরিবেশও সম্ভাব্য প্রভাব। বিজেপির নীতিতে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং নাগরিকত্ব ইস্যু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় সীমান্ত নিরাপত্তা জোরদার হতে পারে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ। এতে একদিকে সীমান্তের শৃঙ্খলা বাড়তে পারে, কিন্তু অন্যদিকে সীমান্তবাসীদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠতে পারে। নিরাপত্তা জোরদারের নামে বিধিনিষেধ আরও কঠোর করতে পারে বিজেপি। এতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগ সম্ভাব্য মানবিক সংকট। যদি বিপুল সংখ্যক মানুষকে অবৈধ অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হবে। অসমের অভিজ্ঞতা এই আশঙ্কাকে আরও জোরালো করে। বিজেপির সবথেকে আলোচিত নীতিগুলো একটি হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এনআরসি ও সিএএ কার্যকর করার কথা তারা আগেই বলেছিল। বাংলাভাষী মানেই বাংলাদেশি এমন একটা তথ্য প্রচার করে পরিযায়ী শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রশাসন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো সরকারি প্রমাণপত্র দেখিয়েও রেহাই মেলেনি তাদের। বাংলাদেশের জন্য তাই এই বিষয়টি সংবেদনশীল, কারণ এনআরসি বাস্তবায়িত হলেও অনেক অবৈধ অধিবাসী হিসেবে চিহ্নিত করা আশঙ্কা তৈরি হতে পারে। অবৈধ অধিবাসী আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিস্থিতি পুশিনের অবস্থা তৈরি করতে পারে। এতে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে, যদিও ভারত সরকার বারবার বলেছে এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের বড় অংশেরই মাধ্যম পশ্চিমবঙ্গ। বিশ্লেষকদের মতে বিজেপি সাধারণত অবকাঠামো উন্নয়ন, ব্যবসা বান্ধব নীতিতে জোর দেয়। সেক্ষেত্রে বন্দর, রেল, সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। তবে রাজনৈতিক উত্তেজনা বাড়লে বাণিজ্যেও প্রভাব পড়তে পারে। তবে সবকিছু একপাক্ষিক নয়। বিজেপি কেন্দ্র রাজ্যে একসঙ্গে ক্ষমতায় থাকার জন্য একটা সম্ভাবনা তৈরি হয় জলবন্টন চুক্তির অচলবস্তা ভাঙা। দিল্লি যদি কৌশলগত কারণে বাংলাদেশকে কাছে রাখতে চায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করানো সহজ হতে পারে। সেক্ষেত্রে তিস্তা বা গঙ্গা চুক্তিতে অগ্রগতি আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ 1.5 দশকে তৃণমূল কংগ্রেসের আধিপত্যের অবসান এবং ভারতীয় জনতা পার্টির এই যে নিরঙ্কুশ জয় শুধু একটা রাজ্যের পালাবদল নয়, এটা অঞ্চলের জন্য আদর্শগত পট পরিবর্তন। জুলাই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, ইসলামী ছাত্র শিবিরের নেতা মুসাদ্দিক আলী পর্যন্ত একের পর এক নেতা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে ভারতের 7 সিস্টার্স বা এই 7টি রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে জিহাদ করতে চান তারা। বাংলাদেশের কাওরান বাজারকে ভারতের দ্বিতীয় রাজধানী বলে কটাক্ষ করা হয়েছে। যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুবার
উঠে এসেছে, তখন নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। ইতিহাস বলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো অতীতে বাংলাদেশে ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম চালিয়েছে। মিজোরামে জাতীয়তাবাদী নেতা জোরানথাঙ্গা স্বীকার করেছিলেন যে বাংলাদেশের সহযোগিতা ছাড়া তাদের আন্দোলন সফল হতো না। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে শেখ হাসিনার সরকার উলফা নেতাদের হস্তান্তর করেছিল, তার জন্যই কিন্তু আসাম শান্তিপূর্ণ হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সহযোগিতামূলক নীতি সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষায় অপরিহার্য ছিল। সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপি বিপুল জয়, তাই নিছক উন্নয়নের ভোট নয়, এটা নিরাপত্তার ভোট, অস্তিত্ব রক্ষার ভোট। পশ্চিমবঙ্গে তৃণমূল গিয়ে বিজেপির এই আগমন বাংলাদেশের জন্য এক বিরাট কূটনৈতিক কৌশলগত ভূ রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে। তৃণমূল গিয়ে বিজেপি আসায় বাংলাদেশের লাভ বা ক্ষতির হিসাবটা তাই শুধু পশ্চিমবঙ্গের নতুন সরকারের নীতির ওপর নির্ভর করছে না, বরং তা বহুল অংশে নির্ভর করছে ঢাকার বর্তমান মেরুদণ্ডহীন সরকারের চরম ব্যর্থতা এবং ভ্রান্ত রাজনৈতিক দর্শনের ওপর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশের ইতিহাসে বারে বারে ফিরে আসে শাপলা চত্বরে গণহত্যাকাণ্ড। 5ই মে 2013 সালের বাংলাদেশের মতিঝিল চত্বরে ঘটেছিল এক ভয়ঙ্কর কাণ্ড। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন শাপলা চত্বরে? 2013 সালে 5ই মে হেফাজতে ইসলামের ঢাকা সমাবেশকে ঘিরে রাজধানীর শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন লাখো লাখো মানুষ। জমায়েতকে ছত্রভঙ্গ করতে গভীর রাতে আলো বন্ধ করে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। গুলি, শব্দ, আতঙ্ক, বিশৃঙ্খলায় ছিটকে যান জমায়েতকারীরা। ওই ঘটনায় কেউ নিহত হয়নি বলে দাবি করেছিল তৎকালীন সরকার। সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও অভিযোগ উঠেছিল ঘুমন্ত ক্লাব, মাদ্রাসার ছাত্র এবং আলেমদের ওপর কোনো সতর্ক বার্তা ছাড়াই নারকীয় আক্রমণ চালানো হয়েছিল। দাবি করা হয় ওই অভিযানে অনেকের প্রাণহানি হয়েছিল। অভিযোগ ওঠে গোটা ঘটনাকে মোড় ঘোরাবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের দুটি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযানে ঠিক কতজন নিহত হয়েছিলেন, নিহতদের সঠিক পরিসংখ্যান মেলেনি ঠিকই, কিন্তু মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। এতদিন পরে যখন ক্ষমতা আওয়ামী লীগ নেই, তখন ফের প্রশ্ন উঠছে শাপলা হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে হোক। সেদিন যাদের মৃত্যু হয়েছিল তাদের শহীদ বলে আখ্যা দেওয়া হোক, এমন দাবি করেছে এনসিপি জামাত। আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছিল যে কয়েক মিনিটের মধ্যেই পুরো চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছিল। এতগুলো মানুষ যখন মারা গেলেন তখন কিভাবে সেই স্পটকে রাতারাতি ফাঁকা করে দেওয়া হয়েছিল? যৌথ বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থল ছাড়তে পারে তার জন্য একটি রাস্তা খোলা রাখা হয়েছিল। তখনকার প্রশাসন বারংবার দাবি করেছিল যে কোনোভাবেই এই গণহত্যায় হাত নেই তাদের। কোথায় কবর দেওয়া হয়েছিল শাপলা গণহত্যায় নিহতদের? এই ঘটনার পরে সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষ চাহিদা সম্পন্নের সাক্ষাৎকার নিয়েছিল। তাতে তিনি বুঝিয়েছিলেন এক কবরখানায় ঘটনার পরে রাতারাতি রাতে তা অনেক দেহ কবর দেওয়া হয়েছিল। তবে ওই ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তার দাবিকে বিশেষ পাত্তা দেওয়া হয়নি। একটা কথা স্পষ্ট যে শাপলা কাণ্ডের পরে সেই সময় অনেক সংবাদ মাধ্যম কার্যত অস্বীকার করেছিল গণহত্যার খবর, কিন্তু এখনকার পরিস্থিতি ওই সংবাদ মাধ্যমগুলি ভুল বদলাচ্ছে। তাদের দাবি 2013 5ই মে শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়েছিল যৌথ বাহিনী, আর গোটা ঘটনার নেপথ্যে কলকাঠি বা নির্দেশ দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ। যদিও তাদের দাবি ঘিরে শুরু হয়েছে আবারও বিতর্ক। সূত্রের খবর, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে 58 জন নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর আরও জানান, শাপলা চত্বরে নিহতদের মধ্যে কয়েকজনের ময়না তদন্তের রিপোর্ট সামনে এসেছে। অনেকের পোস্টমর্টম রিপোর্ট আসেনি, কিন্তু তদন্তের সময় তাদের কবর পরিদর্শন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার লোকজনের কথা বলা হয়েছে। আসামিদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে আসামির সংখ্যা 30-এর নিচে হবে না। আর ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। তিনি বলেন, সাবেক সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান, পুলিশ কমিশনার সহ আওয়ামী লীগের অনেকেই ওই ঘটনায় জড়িত। তদন্তের কাজ প্রায় 90% সমাপ্ত হয়ে গিয়েছে। আশা করছি আগামী 7ই জুনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে পারবো। সব মিলিয়ে দেখা শাপলা গণহত্যায় সত্যি তৎকালীন সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যায় কিনা।
জার্মানিতে দেশবন্ধু উপাধিতে ভূষিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছে বিএনপির জার্মানি শাখা। 2রা মে জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জার্মানি শাখা আয়োজিত দলে বিজয় ও সক্রিয় অনুষ্ঠান থেকে তারেক রহমানকে উপাধিতে ভূষিত করা হয়। তাদের দল যদি তাকে দেশবন্ধু উপাধি দিয়ে খুশি করতে চায়, সেটা অত্যন্ত ইতিবাচক দিক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কিন্তু এর সম্মান কি পরবর্তী ক্ষেত্রে তারা রাখতে পারবে? কারণ বাংলাদেশের দৃষ্টান্ত রয়েছে, জনগণ আপন করে নিলেও সেই নেতার জামানা শেষ হলেই তাকে নিমেষে সেই জায়গা থেকে বঞ্চিত করে। এমন দৃষ্টান্ত হবে না তো, এই প্রশ্ন উঠছে। 1969 সালে 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল। তারপর থেকে বাংলাদেশে বঙ্গবন্ধু বলা হয় শেখ মুজিবুর রহমানকে। যদিও 1971 সালে মুক্তিযুদ্ধে মুজিব ভাই বলে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি, এখনও তিনি বঙ্গবন্ধু, তবে ছাত্রনেতারা সেটা মানেন না। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটতেই বঙ্গবন্ধুর মূর্তি হাতুড়ি মেরে ভেঙে ফেলা হয়েছিল, যা দেখেছে গোটা বিশ্ব। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরকে দফায় দফায় ভাঙা হয়েছে। বঙ্গবন্ধু ইতিহাস পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। পরিবর্তে 2024-এর গণ অভ্যুত্থানের ইতিহাস ঠোকানো হয়েছে এই জায়গায়। কম অরাজকতা দেখেনি এই বাংলাদেশ। উল্টে এখন দেখা যাচ্ছে এই ছাত্রনেতারা নিজেরা নিজেদেরকে উপাধি দিচ্ছে। নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম বলা হচ্ছে। এই ছাত্রনেতাকে এমন একটি নাম দিতে সমালোচনা হয়েছে, আবার ইতিবাচকভাবে কোথাও কোথাও আলোচনাও হয়েছে। এখন প্রশ্ন, দেশবন্ধু উপাধি দেওয়া হচ্ছে তারেক রহমানকে, সেক্ষেত্রে সেই খেতাবের মর্যাদা রাখবেন তো তার দলের নেতারা? কারণ বাংলাদেশে বরাবর দেখা গিয়েছে নিজের দলের নেতারাই আগে ক্ষিপ্ত হন, এরপরই উপাধি তো থাকেই না, সামান্য সম্মানটুকু জোটে না নেতৃত্বের। এছাড়াও বাংলাদেশ অনেকগুলি রিজিম চেঞ্জ দেখেছে বাংলাদেশ পরিবর্তন হতে, এমনকি নেতৃত্ব পরিবর্তন হতেও দেখা গিয়েছে। বারবার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন ছাত্রনেতারা 1971 সালের মুক্তিযুদ্ধকে তারা মানেন না, তারা 2024 সালে 5ই আগস্টকে স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে বাংলাদেশ বারবার প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে নেতৃত্ব নিয়ে। তাই তারেক রহমানকে তার দলই যখন দেশবন্ধু হিসেবে উপাধি দিচ্ছে, তার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সম্মান বা খেতাব কিংবা উপাধি যদি যুগের পর যুগ বহমান হয়ে থাকে, প্রজন্মের পর প্রজন্ম সেটাকে সম্মানের সঙ্গে বহন করে নিয়ে যায়, তাহলে সেই খেতাব বা উপাধি গ্রহণ করতে বোধহয় দেশের কারো অসুবিধা থাকার কথা নয়। আর যদি তিনি এখন ক্ষমতায় আছেন বলে উপাধি দিয়ে থাকে দল, সেটা ভবিষ্যতের জন্য ভয়ানক, এমনভাবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকেরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে কি ফিরতে চলেছে ছাত্রলীগ বা যুবলীগ? 2 বছর ধরে কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের, কিন্তু তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ হাত গুটিয়ে বসে নেই। বিভিন্ন এলাকায় তারা মিটিং বা মিছিল করছেন, তাতে অবশ্য পুলিশি বাধার মুখেও পড়তে হচ্ছে তাদের। সূত্রে খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ 2জনকে আটক করেছে পুলিশ। সকাল 6:30টার দিকে তারা এই ঝটিকা মিছিল বের করেন। আটক ব্যক্তিরা হলেন স্যার এএফ রহমান, হলো ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে 10 থেকে 12 জন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময় কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে 2জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আটক হওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে সকালে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে 2জনকে আটক করা হয়েছে, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিবের নামে আগে মামলা ছিল কিনা তা যাচাই করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় 7 দিনে মোট 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তো তাদের এখন আর কোনো যোগাযোগই নেই। প্রশ্ন, তাহলে কিভাবে এই সব ইউনিট খোলা হচ্ছে?
সূত্রের খবর, সেসব এলাকায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না, সেখানেও নতুন করে কমিটি তৈরি করা হয়েছে। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কয়েকদিন আগে এক তুমুল বচসা বেঁধেছিল। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাত থেকে। এই সংঘাত পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তথ্য অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরকে মুখোমুখি দাঁড় করিয়েছে যে ঘটনা, তার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে কুৎসিত ক্যাম্পেইন, তা ছাত্রলীগ থেকে উৎসারিত, যা শেয়ার করেছে ছাত্র শিবির। এতে বোঝাই যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবিরকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে। উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অভিযোগপত্র জমা দেন তারা। অভিযোগপত্রে মোট 12 জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। সাংবাদিক সমিতির দাবি, হামলায় জড়িত সব শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে। যেসব হামলাকারীর পড়াশোনা শেষ হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে। হামলায় আরও বেশ কয়েকজন জড়িত ছিল, তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। ছাত্রলীগকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করতে চাইছেন তারেক রহমান। এখন দেখার আগামী দিনে কতখানি প্রভাব বিস্তার করতে পারে ছাত্রলীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আগেই দখলে ছিল অঙ্গ আর কলিঙ্গ, এবার মুঠোয় এসেছে বঙ্গ। অর্থাৎ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই তিন রাজ্যই এখন তরতরিয়ে উঠছে গেরুয়া পতাকা। মুখে মুখে জয় শ্রীরাম স্লোগান, উঠছে গেরুয়া আবির। বিধানসভা ভোটে পশ্চিমবাংলায় বিপুল ভোটে জিতে এবার ক্ষমতায় বিজেপি। এখন প্রশ্ন, বিজেপির এই কতখানি চাপে পড়ে গেল বাংলাদেশ? তলে তলে কি ভয়ে রয়েছে জামাত ও বিএনপি? এবার থেকে বাংলার সীমান্তে সরাসরি নজরদারি রাখবে কেন্দ্র, আর নিতে হবে রাজ্যের অনুমতি। সাধারণত বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে থাকে সীমান্তবর্তী এলাকা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অতীতে দেখা গিয়েছে বিএসএফ এর নানা রকম সংঘাত জড়িয়েছে বিদায়ী সরকার তৃণমূল কংগ্রেস। কেন বিএসএফ অনুপ্রবেশ আটকাতে পারে না, এমন দাবি বহুবার করেছেন মমতা। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা বিজেপি দাবি করে এসেছে যে তৃণমূল সরকারই উল্টে অনুপ্রবেশকারী ও সংখ্যালঘুদের তোষণ করে আসছে। এই তো গেল বাংলার কথা, কিন্তু কেন বিজেপির এই বিপুল জয়কে ভালো চোখে দেখছে না বাংলাদেশের ইসলামী পন্থী সংগঠনগুলি? সূত্রের খবর, বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকের কলম ও সংবাদ প্রতিবেদনে ইঙ্গিত যে পশ্চিমবঙ্গের ভোট ফল বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তিস্তা নদীর জলবন্টন নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার বন্দোবস্ত হয়ে যাওয়ার পরেও তা অমীমাংসিত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে। মমতার পরাজয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি, বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনা এবং পুশ ইন বা পুশব্যাক সংক্রান্ত দ্বিপাক্ষিক সমস্যাগুলি সমাধানে নতুন পথ তৈরি করতে পারে বলে মনে করছেন তারা। বিজেপির বঙ্গজয়ে স্বস্তি পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার থাকলে বাংলাদেশে তাদের স্বস্তি বাড়বে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতন ঘটলে গেরুয়া শিবির এখন আগের চেয়ে জোরালো প্রতিবাদ করতে পারবে। মূলত বাংলাদেশে হিন্দু অত্যাচার মাত্রাছাড়া হওয়ায় এপার বাংলায় সেই ঘটনাকে তুলে ধরে হিন্দুত্বকে বাঁচাতে মাঠে নামার লাগাতার প্রচার করে গিয়েছিলেন শুভেন্দু সুকান্তরা, আর তার ফল পেয়েছে বিজেপি। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়েদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় থাকুক সম্পর্কে প্রভাব পড়বে না। বাংলাদেশে বিএনপি সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই ইতিবাচক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাংসদ গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতোই অটুট থাকবে। বাংলাদেশের ত্রয়োদশ ভোটের পরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থানকে বিহারের সীমাঞ্চলের পরিস্থিতির সঙ্গে তুলনা করতে শুরু করেছিল বিজেপি। এমনিতে উত্তর 24 পরগনা লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহের মতো এলাকা অনেক বছর ধরে জামাতের শক্ত ঘাঁটি। মানচিত্রে মধ্যবঙ্গের সমান্তরালে অবস্থিত রাজশাহীতেও জামাতের প্রভাব বাড়ছিল। বাংলাদেশ নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে ওইসব অঞ্চলে জামাতের প্রভাব বেড়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত আসন, তার সিংহভাগে জয়ী হয়েছে জামাতের জোট। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একবার বলেছিলেন, পশ্চিমবঙ্গের দুপাশেই কট্টর মৌলবাদী শক্তির উত্থান অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের নানা কারণ রয়েছে। বিজেপি তার বহু প্রতীক্ষিত বাংলা দখল করতে পেরেছে। এবার কি মৌলবাদী শক্তি জামাতকে কবজা করতে পারবে কেন্দ্রীয় নেতৃত্ব? প্রশ্নটা কিন্তু রয়েই গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস সময়ের মধ্যে বহু হিংসার সাক্ষী থেকেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিহিংসার রাজনীতি দেখা গিয়েছে একাধিক সময়। আর এই পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে আনতে কোনো বার্তাই কখনো দেননি মোহাম্মদ ইউনূস। পরিবর্তে তার উস্কানি লক্ষ্য করা গিয়েছে। এখন আবার বিএনপিও খানিকটা সামিল হচ্ছে। এর মধ্যেই একটি ভয়ঙ্কর বার্তা এলো, যেটা বিএনপির আগামী দিনের জন্য অত্যন্ত ভয়াবহ খবর। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও বার্তা সামনে এসেছে। তিনি সরাসরি বিএনপির উদ্দেশ্যে বলছেন যে ভবিষ্যতে আপনারা নিষিদ্ধ হবেন না। তার গ্যারান্টি কোথায়? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। আসলে কি বোঝাতে চাইলেন তিনি? তবে কি বড় কোনো ঘটনা ঘটতে চলেছে? অনেকে বলছেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে প্রায় পরিষ্কার হচ্ছে। সাদ্দাম হোসেন, যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন ছাত্রলীগ নিষিদ্ধ বাংলাদেশে। বর্তমানে তিনি সভাপতি রয়েছেন কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন লক্ষ লক্ষ মামলা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে। বহু হাজার হাজার কর্মী জেলে রয়েছেন। লক্ষাধিক কর্মীর বিরুদ্ধে মবের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, আমাদের অধিকার নিয়ে টালবাহানা করবেন না। যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে, ঠিক ততদিন অন্য কেউ যে ছাত্রলীগ থাকবে না তার গ্যারান্টি কোথায়? অর্থাৎ এটা স্পষ্ট, যদি কোনো 3 ছাত্রলীগ ফিরতে পারে বাংলাদেশে, তবে বিএনপি সহ যারা যারা চেষ্টা করেছিল নিষিদ্ধ করতে আওয়ামী লীগকে, এবং তারা সেটা করেছিল, তারাও একদিন নিষিদ্ধ হবে। তিনি বলছেন যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত ছাত্রদল সব ধরনের কর্মসূচি পালন করেছে, মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সব করেছে। কোনো কিছুই কিন্তু স্থগিত করে রাখা হয়নি। স্থগিত করেনি আওয়ামী লীগ, কিন্তু ছাত্রলীগকে এখন নিষিদ্ধ করা হলো। এমনকি তাদের সদস্যের ওপর বিভিন্নভাবে মব করে কার্যত অত্যাচার করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়, কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস করতে দেওয়া হচ্ছে না তাদের। তিনি এটাও বলছেন যে বল এখন বিএনপির কোর্টে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক কি করবে। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অর্থাৎ সাদ্দাম হোসেন একেবারে স্পষ্ট করে বার্তা দিলেন যে বিএনপি এখন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে আওয়ামী লীগ এবং তাদের ছাত্রদের সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে পরবর্তী ক্ষেত্রে কখনো আওয়ামী লীগ দেশে ফিরে এলে তাদের উপর খাড়ার ঘা পড়তে চলেছে। তখন সামলাতে পারবেন তো তারেক রহমান? কারণ যখন ক্ষমতায় আসীন হননি তারেক, তখন তিনি বলেছিলেন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি যখন ক্ষমতায় এলেন, প্রধানমন্ত্রী হলেন, তখন আইন সংশোধন করে বিল পাশ করিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, যেটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভাবতে পারেননি। কারণ বিএনপি ক্ষমতায় আসতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। অনেকে বলছেন এই প্রতিহিংসার রাজনীতি যদি ফের দেশে ফিরে আওয়ামী লীগ করে, তখন সেই ধারাবাহিকতাই বজায় থাকবে। এখন বাংলাদেশের জনগণ চায় হিংসা বা প্রতিহিংসার রাজনীতি না করে একটি দৃষ্টান্ত স্থাপন করুক। কিন্তু সেই রাজনৈতিক দল কোথায়? প্রত্যেকেই একই সুরে তো সুর মেলাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী দিনের পর দিন রাস্তায় থেকেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বারবার এই ছবি দেখা গিয়েছে। দেশের অন্দরে অনেক আলোচনাও শোনা গিয়েছে। প্রশ্ন উঠছে, কাল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না। শেষমেশ বিএনপি সরকার ক্ষমতায় আসতে সেনাবাহিনীকে দেখা গিয়েছিল ব্যারাকে ফিরে যেতে। তবে পুরোপুরি রাস্তা থেকে ওঠেনি সেনাবাহিনী। তবে এখন জানা যাচ্ছে সেনাবাহিনী যাতে ব্যারাকে ফিরতে পারে সে সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত কেন নিল সরকার? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তবে কি এতদিন ধরে ওঠা প্রশ্নগুলি থেকে রেহাই পেতে সরকারের এই সিদ্ধান্ত, নাকি বাংলাদেশের সত্যি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলো? কেউ কেউ তো বলছিলেন ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীকে আওয়ামী লীগকে আটকাতে। সেটাই বা কতটা সত্যি? বাংলাদেশের গণমাধ্যম খবর করেছে জুনের মধ্যে সব সেনা ফিরবে ব্যারাকে। 6 জুন থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। জানা
যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠনের পর কোর কমিটি প্রথম সভায় বসে। আইন শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত 21শে এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে কমিটির পুনর্গঠন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 2.5 ঘন্টার এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত 2024 সালের আগস্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। পুলিশ পুনর্গঠিত হলে সেনার সদস্যরা নিজে কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু পরিস্থিতি এমন জটিলতার দিকে পৌঁছয় সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাতে পারেনি সেনাপ্রধান, বরং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বারবার বাংলাদেশের মাঠে ঠেকেছে। একটা দেশের জন্য লজ্জা, যেখানে সেনাবাহিনীকে দেশ সুরক্ষার পরিবর্তে দেশের অন্দরে পাহারা দিতে হয়, ট্রাফিক কন্ট্রোল করতে হয়। এমনকি একটি অন্তর্বর্তীকালীন সরকার কতটা ব্যর্থ হলে এটা কখনো ভাবতেই পারেন না যে পুলিশ মাঠে থাকবে আর সেনাবাহিনী দেশের সুরক্ষার কাজে নিয়োজিত থাকবে। কিন্তু এখন দেখা গেল বিএনপি ক্ষমতায় আসতে সেনাবাহিনীকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা দেশে মাঠ পর্যায়ে 17,000 সেনা সদস্য রয়েছেন এখনো পর্যন্ত। মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সমস্ত সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়েছিল দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। তারেক রহমান ক্ষমতায় আসার পর বলেছিলেন তার মূল লক্ষ্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি সাধন। তার এই বক্তব্যকে সত্যি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন অনেকেরই মত। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছিল আওয়ামী লীগকে আটকাতে। এখন দেখার যদি সত্যি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।